আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই আমাদের ভিডিওর কমেন্টে এবং ইনবক্সে যাচ্ছ যে ভাইয়া হাজি দানেশ নিয়ে আমরা কি করব, বা এই যে আমাদের সামনে যে 12-13 দিনের মতো সময় আছে, এই সময়টা কিভাবে কাজে লাগে আমরা সিট নিশ্চিত করতে পারবো। এবং তোমরা হাজি দানেশে এক্সাম দেওয়ার জন্য, এক্সাম প্যাটার্ন বোঝার জন্য একটা এক্সাম ব্যাচটাও চাচ্ছিলা। তো এই ভিডিওতে আমরা হাজি দানেশের যারা এ এবং বি দুইটা ইউনিটে পরীক্ষা দিবা বা যে কোনো একটা ইউনিটে পরীক্ষা দিবা, তাদের জন্য সম্পূর্ণ একটা গাইডলাইন আমরা এখানে শেয়ার করব যে আগামী আমাদের যে 12 দিন মতো সময় আছে, এই 12 দিন তোমরা কিভাবে প্রস্তুতি নিয়ে একটা সিট নিশ্চিত করবা। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আমাদের লাস্ট মোমেন্টে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার এবং হাজি দানেশের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে, শর্ট পড়বা না ফুল সিলেবাস পড়বা, সকল কিছু এ টু জেড গাইডলাইন তুমি এই ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আমাদের ফাইনাল মডেল টেস্টের যে ডিটেলসটা, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আচ্ছা, চলো কথা না বলে শুরু করি। তো প্রথমে আমরা আমাদের মান বন্টন নিয়ে কথা বলবো এবং প্রস্তুতি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এ ইউনিট। তো আমরা প্রথমে এ ইউনিট নিয়ে কথা বলি। তো এই ইউনিটটা কারা? এটা হচ্ছে মূলত বায়োলজিক্যাল ফ্যাকাল্টি। তো এখানে যারা জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট দাগাতে চাও বা জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট তুমি পড়তে চাও, তাদের জন্য মূলত এই ইউনিটটা। ঠিক আছে, তো এখানে তোমাদের ম্যাথ পার্টটা দাগানো লাগবে না। দেখো, আমাদের যদি মান বর্ণন দেখি, তো তোমাদের এখানে ফিজিক্স পার্ট আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে এবং ইংলিশ আছে। টোটাল তোমাদের এখানে 100 মার্ক এবং জিপিএ এর উপরে আলাদা করে তোমাদের এখানে 25 মার্ক দেওয়া আছে। তো এখানে হচ্ছে এসএসসি তে 10 এবং এইচএসসি তোমার হচ্ছে 15, টোটাল হচ্ছে 25 মার্ক হচ্ছে তোমার জিপিএ এর উপরে। ঠিক আছে, তো টোটাল 125 মার্কে তোমাদের হচ্ছে মেরিট দেওয়া হবে, 125 মার্কে মেরিট তোমাদের দেওয়া হবে। তো এই হলো মূলত মান বন্টন। তো এখানে দেখতে পাচ্ছ যারা ম্যাথ দাগাবো না, তাদের জন্য মূলত এই ইউনিটটা অনেক বেশি ইফেক্টিভ। তো ভাই, এখানে প্রশ্ন প্যাটার্নটা কেমন আসে? আমাদের শর্ট পড়তে হবে না ফুল সিলেবাস পড়তে হবে? তো আমরা যদি গত বছর 24-25 যে আমাদের পরীক্ষা হইলো, 24-25, তো এই 24-25 প্রশ্ন যদি আমরা দেখি, তো এখানে দেখো কিছু শিফটের প্রশ্ন হচ্ছে, এক শিফটে তোমাদের শর্ট সিলেবাস থেকে ফুল প্রশ্ন আসছে এবং অন্য একটা শিফটে দেখা গেল যে শর্টের বাইরেও বেশ কিছু প্রশ্ন আসছে। তো যেহেতু তুমি জানো না যে তোমাদের কোন শিফটে তোমার হবে বা তোমার শিফটে আদৌ শর্টের বাইরে থেকে দিবে কি দিবে না, এটা কিন্তু ডিপেন্ড করতেছে। যেহেতু আমরা গত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখলাম, সেখানে এক শিফটে প্রশ্ন আসছে শর্টের বাইরে, এক শিফটে প্রশ্ন আসে নাই। তো তোমার জন্য সবচেয়ে ভালো উচিত হবে, যদি দেখো এখানে শর্টের বাইরে ফিজিক্সে যদি বলি, ফিজিক্সে 2 থেকে 3টা প্রশ্ন শর্টের বাইরে থেকে আসছে, তো বাকি যে 25টার মধ্যে 20 প্লাস প্রশ্ন, তোমাদের 20 প্লাস প্রশ্ন তুমি শর্ট থেকে পাবা। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে যদি বলো, তাহলে 20 প্লাস প্রশ্ন তুমি শর্ট সিলেবাস থেকে পাবা। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে, বোঝা গেল? তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং হচ্ছে গতিবিদ্যা, এই দুইটা চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্ন আসে। এবার চৌম্বকের যে অধ্যায়গুলো আছে, চৌম্বকের অধ্যায় থেকে আসে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে শর্টের বাইরে যদি বলি, আমরা ফুল সিলেবাসের কথা বলি, তো ফুল সিলেবাসে তোমাদের হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং তোমাদের যে গতিবিদ্যা, এই গতিবিদ্যা, এই দুইটা চ্যাপ্টার তোমরা শর্টের বাইরে পড়তে পারো যদি তোমাদের হাতে সময় থাকে, কিন্তু শর্ট সিলেবাস থেকে তোমরা এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা। তো 20 প্লাস প্রশ্ন যদি তোমার শর্টের মধ্যে থেকে আসে, তাহলে আর কি লাগে, তাই না? তো এখানকার এই বিষয়গুলো মাথায় রাখবে। এবং বায়োলজির ক্ষেত্রেও তোমাদের শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে, বায়োলজির ক্ষেত্রেও শর্টের বাইরে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, বিশেষ করে তোমাদের হচ্ছে শর্টের বাইরে প্রশ্নগুলো দেখবা, শর্টের বাইরে সিলেবাসের অ্যাটলিস্ট চেষ্টা করবা শর্টের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলোর বায়োলজির ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকটা সলভ করে যাওয়া। ঠিক আছে, অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংকটা সলভ করে যাওয়ার চেষ্টা করবা জীববিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে, তো যদি আবার ম্যাথের ক্ষেত্রেও তোমার, যদি বি ইউনিটের ক্ষেত্রে বলি, তো বি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে। তার মানে হাজি দানেশের জন্য তুমি যদি এখানে শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো, তাহলে তোমার চান্স হয়ে যাবে। কিন্তু এবার যদি কেউ টার্গেট করো যে 100তে 100 কমন পেতে চাই, সেই ক্ষেত্রে তুমি ফুল সিলেবাসটা পড়তে পারো। বাট তুমি যদি এখানে শর্ট পড়ো, তুমি যদি এখানে শর্ট সিলেবাসটাই পড়ো, তাহলে তুমি দেখবা যে 90% প্রশ্ন হয়তো তোমার কমন চলে আসবে। 90% প্রশ্ন সর্বনিম্ন, যদি সর্বোচ্চ প্রশ্ন আসে শর্টের বাইরে, তবুও তুমি দেখবা যে এখানে 85+% তুমি এখানে প্রশ্ন কমন পাবো হচ্ছে শর্ট সিলেবাসের ভিতরে। তার মানে শর্ট সিলেবাস থেকে তোমাদের প্রায় 85টার মতো প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসবে, যদি আসে সর্বোচ্চ, যদি শর্টের বাইরে আসে সর্বোচ্চ। ঠিক আছে, আর সর্বনিম্ন যদি আসে তাহলে 2 থেকে 3টা। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার কিন্তু প্রায় হচ্ছে 95টার মতো শর্টের মধ্যে থেকে আসছে। তো হাতে যদি সময় কম থাকে তোমাদের, মানে শর্ট সিলেবাসটা যদি ভালো মতো রিভিশন না দেওয়া থাকে, গ্যাপ থাকে, তাহলে শর্ট সিলেবাসটা এখন ভালো করে পড়বা। তো এই ছিল মূলত আমাদের এই ইউনিটের সিলেবাস প্যাটার্ন, যে আমাদের কোন সিলেবাসটা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসলে আমরা দেখবো হচ্ছে প্রিপারেশনের জন্য আসলে কি পড়া দরকার। তো আমাদের ফিজিক্স পার্টের যদি কথা বলো, তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের এখানে প্রশ্নগুলো থিওরি বেস এবং ম্যাথমেটিক্যাল পার্ট দুইটাই আছে। তো আমরা যদি দেখি প্রশ্ন এখানে 10 থেকে 12টা বা 10টার মতো তোমাদের এখানে কি থিওরি প্রশ্ন, বাকি যে 12-13টা প্রশ্ন ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসে। তাহলে এখানেও এই ইউনিটে তোমাদের ম্যাথমেটিক্যাল পার্ট এবং থিওরি বেস প্রশ্ন দুইটাই আসবে। তো তোমাকে অবশ্যই দুই বিষয়ে ফোকাস করতে হবে। শুধুমাত্র থিওরি প্রশ্ন পড়ে গেলে তুমি কিন্তু এই ইউনিটে ভালো করবা না, কারণ এখানে গাণিতিক প্রশ্নগুলোও আসে। ঠিক আছে, গাণিতিক প্রশ্নগুলোও এখানে 10 থেকে 12টা গাণিতিক প্রশ্ন বা তারও বেশি কিন্তু অনেক সময় চলে আসে। ঠিক আছে, মিনিমাম তো 10 থেকে 12টা তো প্রশ্ন তুমি এখানে গাণিতিক প্রশ্ন পাবা। তো অবশ্যই থিওরি এবং ম্যাথমেটিক্যাল পার্ট দুইটাই তোমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে, থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল পার্ট। তো এখানে
দেখো প্রশ্নের যে প্যাটার্নটা দেখলাম, তো প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে হাজি দানেশের যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, তো বিগত বছরের যে প্রশ্নগুলো, এবার প্রশ্নের যে টাইপগুলো আছে এইগুলোতে তোমাকে ভালো করে ফোকাস দিতে হবে, ঠিক আছে? এগুলোতে ভালো করে ফোকাস দিবা, এবং এখানে তোমাদের যে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক, এখানে সবচাইতে বেশি যদি আরো ডিপলি প্রিপারেশন, যদি সবচাইতে ভালো প্রিপারেশনটা নিতে চাও, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তোমাদের হচ্ছে হাজি দানেশের যে প্রশ্ন ব্যাংকটা আছে না, হাজি দানেশের প্রশ্ন ব্যাংক, এবং আলাদা করে যে বিজ্ঞান ও প্রযুক্তির যে প্রশ্ন ব্যাংকগুলো থাকে না, ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তির যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্ন ব্যাংক তোমার কাছে যদি না থাকে, তো তুমি চেষ্টা করবা হাজি দানেশের প্রশ্ন, ঠিক আছে, হাজি দানেশ প্লাস হচ্ছে ভার্সিটি এ ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা ফলো করা, ঠিক আছে, ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে। তো তোমার কাছে যদি থাকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন ব্যাংকটা, তাহলে তুমি এখান থেকে পড়বা। আর যদি না থাকে, তাহলে হাজি দানেশ এবং ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা যদি পড়ে যাও, তাহলে দেখবা যে এখান থেকে মোটামুটি তোমার ফিজিক্সের পার্টগুলো কভার হয়ে যাবে। এছাড়া তুমি যদি এক্সট্রা করে অনুশীলনের প্রশ্নগুলো এখানে রিভিশন দিয়ে যাও, তাহলে তোমার জন্য আরো বেশি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। অনুশীলনের প্রশ্নগুলো থেকে থিওরি বেস প্রশ্নগুলো কিন্তু অনেক সময় হুবহু চলে আসে, ঠিক আছে। অনুশীলনী থেকে তোমার যে থিওরি প্রশ্নগুলো থাকে, এখানকার যে থিওরি প্রশ্নগুলো আছে, সূত্র রিলেটেড যে প্রশ্নগুলো, সমানুপাতিক ব্যস্ততান্ত্রিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে, সেখান থেকে কিন্তু ডিরেক্ট কমন চলে আসে যে কোনো পরীক্ষাতে, যে কোনো, শুধুমাত্র যে হারে জানিস তা না, যে কোনো পরীক্ষাতেই কিন্তু থিওরি এই অনুশীলন থেকে হুবহু কমন চলে আসে। তো চেষ্টা করবা অনুশীলনের প্রশ্নগুলো যদি সময় থাকে তাহলে প্র্যাকটিস করার, আর না থাকলে অ্যাটলিস্ট হাজি দানেশ এবং ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা দেখবা। আর যদি থাকে তোমার কাছে বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন ব্যাংকটা, তাহলে এটা দেখে নিলে সবচেয়ে ভালো হয়েছে ফিজিক্স, মানে যে কোনো টাইপ আসলেই তোমার জন্য ভালো হবে। অর্থাৎ এই ইউনিটের জন্য তোমার বিজ্ঞান ও প্রযুক্তি না দেখলেও হবে, কিন্তু যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের জন্য চেষ্টা করবা এই প্রশ্নটা দেখা। আর যারা এতে দিবা, তারা এই কয়টা দেখলেই হবে, হাজি দানেশ, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক আর অনুশীলনী প্রশ্ন ব্যাংক দেখলেই মোটামুটি তোমার এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার সব কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা? তো কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম যে কাজটা, তোমাদের প্রথম কাজ হচ্ছে বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে না, এই অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট সলভ করো, ঠিক আছে। অনুশীলনের এমসিকিউ গুলা তুমি প্রথম কাজ হচ্ছে এটা সলভ করে ফেলা, অনুশীলনের এমসিকিউ গুলা সুন্দর মতো সলভ করে ফেলো। এরপরে আমাদের হাজি দানেশের যে প্রশ্ন টাইপ গুলো আছে, হাজি দানেশের যে টাইপ গুলো আছে, এই টাইপের কনসেপ্ট গুলো তুমি ক্লিয়ার করে ফেলো, এই টাইপের কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলো। অ্যাটলিস্ট চেষ্টা করবা রিসেন্ট যে 5 ইয়ার্স, ঠিক আছে, আমাদের রিসেন্ট 5 ইয়ার্স এর প্রশ্নগুলো দেখা, রিসেন্ট 5 ইয়ার্স এর যে প্রশ্নগুলো এই প্যাটার্নটা ফলো করা, কারণ একবারে 10 বছর আগে আসছে, 8 বছর আগে আসছে, ওই প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে না। তোমাদের সর্বোচ্চ দেখবে যে রিসেন্ট 5 ইয়ার্স এর যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা ফলো করে কিন্তু এক্সামগুলো হবে। তো চেষ্টা করবা রিসেন্ট 5 ইয়ার্স এর যে প্রশ্ন প্যাটার্ন, এইটা বুঝে দেন হচ্ছে যে টাইপগুলো আসে সেগুলো অ্যাটলিস্ট বেশি করে ফোকাস করবা, রিসেন্ট 5 বছরের প্রশ্নগুলো, ঠিক আছে। তো এই কাজটা তুমি করবা, আর এখান থেকেও তুমি কেমিস্ট্রির জন্য ভার্সিটি এ এর কোশ্চেন ব্যাংকটা সলভ করে দেবা, ভার্সিটি এ এর কোশ্চেন ব্যাংকটা সলভ করো। কেমিস্ট্রি পার্টেও কিন্তু তোমাদের থিওরি এবং ম্যাথমেটিক্যাল পার্ট দুইটাই আসে। গাণিতিক প্রশ্নগুলো কই থেকে আসবে? দ্রাব্যতা থেকে আসবে, পিএইচ থেকে আসবে, ঘনমাত্রা থেকে আসবে, এবং গ্যাসের যে সূত্রগুলো আছে, পরিবেশ রসায়ন, সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের আমাদের কেমিস্ট্রি গেল, এরপর বায়োলজির ক্ষেত্রে, জীববিজ্ঞানের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে আসলে মেন বইটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বায়োলজির ক্ষেত্রে তোমাদের যাদের মেন বই, যেহেতু তুমি জীববিজ্ঞান অনুষদে পরীক্ষা দিচ্ছ, তার মানে তুমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের আসো, তো তোমাকে অবশ্যই তোমার যেহেতু মেন বইয়ের অবশ্যই গুরুত্বটা অনেক বেশি তোমরা জানো, তো মেন বই তোমাদের অনেক বেশি আয়ত্তে আছে। তো মেন বইটা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে। মেন বইয়ের যে দাগানো লাইনগুলো তোমার মেডিকেলে পড়ছিলা, বা যেই টপিকগুলো, ওইগুলা পড়লেই হবে, ওইগুলা পড়লেই হবে, ওগুলা পড়লে আরো বেশি কভার হয়ে যাবে, ঠিক আছে। এটা করো। আর এখান থেকে তোমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা দেখে দাও, ঠিক আছে। ভার্সিটি ক এর যে প্রশ্নগুলো আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এটা ভালো করে দেখে দাও। তো এখানকার যে প্রশ্নগুলো ছিল, তুমি দেখবা গত বছর বায়োলজির প্রশ্নগুলো তুমি সবগুলাই মোটামুটি পারবা, সবগুলাই তোমাদের জানা প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন ছিল, ঠিক আছে। তো এত ঘাবড়ানোর কিছু নাই। আর ইংলিশের ক্ষেত্রে নর্মালি যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে তুমি কি করবা, গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্ট, যে দুইটা আসে। তো গ্রামার পার্টের মধ্যে আমরা যে সচরাচর যা যা পড়ি, তুমি মেডিকেলের ক্ষেত্রে যা পড়ছো, গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা ওই সেম টপিকগুলো থেকে আসে, ঠিক আছে, সেম টপিকগুলো থেকেই এখানে গ্রামার পার্ট থেকে আসে। তো গ্রামার পার্টের মধ্যে কি আছে? পার্টস অফ স্পিচ আছে, রাইট ফর্ম অফ ভার্বস আছে, ভয়েস ন্যারেশন আছে, সেন্টেন্স কারেকশন আছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে, পিন পয়েন্ট ইরর আছে। আর ভোকাবুলারি পার্ট থেকে তোমাদের এখানে ট্যাগ কোশ্চেনগুলো দেখতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। দেন তুমি এখান থেকে দেখবা হচ্ছে আমাদের যে সিনোনিম অ্যান্টোনিমগুলো মাস্ট তো দেখতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলা মোটামুটি এখানে আসে। তারপর ঠিক আছে, তারপর ফ্রেজ যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবা। তো অর্থাৎ ইংলিশের সচরাচর যেই টাইপগুলো থেকে প্রশ্ন আসে থাকে ভর্তি পরীক্ষাতে, ওই টাইপগুলো দেখলেই তোমার এখানে ইংলিশটা কভার হয়ে যাবে, বুঝতে পারছো? তো এইগুলাই মূলত আমাদের ছিল এই ইউনিটের মান বন্টন এবং প্রস্তুতি। তো কি করবা, প্রথম কাজ হচ্ছে হাজির দানেশের প্রশ্ন ব্যাংকটা বিগত 5 বছরের প্যাটার্নটা বোঝার চেষ্টা করবা, কেমন টাইপের প্রশ্ন আসছে, ওই সেম টাইপগুলা তোমাদের মেন বই থেকে পড়তে পারো কনসেপ্ট ক্লিয়ারের জন্য, অথবা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে ভালো করে সলভ করবা। এই ইউনিটের জন্য ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা
অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? যারা এ ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য ভার্সিটি এ এর কোশ্চেন ব্যাংকটা অনেক বেশি হেল্পফুল হবে। আর আমাদের যে এ প্লাস বি ইউনিট, আমরা কিন্তু এখানে দুইটা ইউনিট মিলিয়ে তোমাদের এক্সাম দিব, ঠিক আছে? তো এখানে 9টা পেপার ফাইনাল থাকবে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে? যারা শুধুমাত্র এতে দিবা তারা ম্যাথ পরীক্ষা দিবা না, শুধুমাত্র যারা বিতে দিবা তারা হলো বায়োলজি পরীক্ষা দিবা না। তো এইভাবে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আর এখানে মডেল টেস্ট হবে তোমার 5টি মডেল টেস্ট, বলে 5 5, এখানে 5 যোগ 5, ঠিক আছে? 5টা 5টা 10টা মডেল টেস্ট হবে, এ ইউনিটের জন্য 5টা এবং বি ইউনিটের জন্য 5টা, ঠিক আছে? তো টোটাল 10টা মডেল টেস্ট তুমি পাবা। তো এখানে তুমি টোটাল এক্সাম পাচ্ছ হচ্ছে 10 যোগ হচ্ছে 9, টোটাল 19টা এক্সাম তুমি পাবা, ঠিক আছে? 19টা এক্সাম পাবা যারা এ এবং বি তে দিবা, দুইটা মিলে দিবা, ঠিক আছে? এ যদি তুমি শুধুমাত্র এতে দাও তাহলে তুমি 7টা 5 9টা আর 5টা 14টা এক্সাম পাবা, ঠিক আছে? তো এইভাবে আমাদের মোটামুটি প্রস্তুতিটা প্ল্যানটা করা হয়েছে। তো যারা এক্সাম এসে ভর্তি হবে, দেখো ফিটা কিন্তু মাত্র 99 টাকা রাখছি, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে। তো এরপরে আসো আমাদের পরবর্তী আমাদের বি ইউনিট চলে যায়। তো বি ইউনিটের ক্ষেত্রে আমরা কি করব? তো বি ইউনিটের ক্ষেত্রে মান বন্টন যদি দেখি, তো এখানে সবকিছুই সেম, জাস্ট এখানে খালি কি দেখো ম্যাথ পার্টটা ভিন্ন, ঠিক আছে? ম্যাথ পার্ট এখানে তোমাকে দাগাতে হবে। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাইতে চাও, ম্যাথমেটিক্যাল পার্ট, ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে, ঠিক আছে, সেই সাবজেক্টগুলো পড়তে চাও, তাদের জন্য কি বি ইউনিট, তাদের জন্য বি ইউনিট। তো বি ইউনিটের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স পার্টটা যদি ভালো করতে চাও, তাহলে এখানে আমরা যেটা দেখলাম, বললাম যে বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন ব্যাংক বললাম না? তো এই যে বিজ্ঞান ও প্রযুক্তির যে প্রশ্নগুলো আছে, বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলা তুমি সলভ করার চেষ্টা করো। বিজ্ঞান ও প্রযুক্তির কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করবা, কোশ্চেন ব্যাংক কালেক্ট করে এখানকার প্রশ্নগুলো পড়লে অনেক টাইপ কমন পাবা, ঠিক আছে? অনেক টাইপ এবং প্রশ্ন হুবহু কমন চলে আসতে পারে। তো চেষ্টা করবা এই প্রশ্নগুলা সলভ করে যাও, বিজ্ঞান ও প্রযুক্তির যে প্রশ্নগুলো আছে সেটা সলভ করবা। পাশাপাশি এখানে হাজি দানেশের যে প্রশ্নগুলো আছে, হাজি দানেশের যে প্রশ্ন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস অর্থাৎ কোন টপিকগুলো থেকে আসছে বিগত বছরে, ওই টপিকগুলা তুমি ভালো মতো পড়ার চেষ্টা করবা, এই টাইপগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো ফিজিক্সের ক্ষেত্রে, তাহলে দেখবে যে এখান থেকে মোটামুটি চলে আসবে। এবং এখানে কিন্তু থিওরি প্রশ্নগুলো এবং হচ্ছে গাণিতিক প্রশ্নগুলো আসে, তো অবশ্যই সূত্র মাত্রাগুলো মাস্ট, ঠিক আছে? সূত্র, মাত্রা এবং সম্পর্ক, কোনটা কার সমানুপাতিক, কোনটা কার ব্যস্তানুপাতিক, এই ধরনের সম্পর্কগুলো মাস্ট এখান থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো রসায়নের ক্ষেত্রে। তো রসায়নের ক্ষেত্রে আমাদের এই ইউনিটের যে কথাটা বললাম, সেম ভাবে তুমি এখানেও অনুশীলনের প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলো দেখবা, অনুশীলনী, তো অনুশীলনী প্লাস হচ্ছে এখানে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক যদি তোমার থাকে, এটা দেখলেই অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে? আর পাশাপাশি হাজি দানেশের যে কোশ্চেন ব্যাংকের টপিক অ্যানালাইসিস তুমি করবা, এই টপিক অ্যানালাইসিস যে টাইপগুলো থেকে পাবা, ওই টপিকগুলো বই থেকে পড়ে নিলেই তোমাদের অনেকটা কভার হয়ে যাবে ইংলিশ, আমাদের রসায়ন প্রিপারেশন। এবার সব ম্যাথমেটিক্যাল পার্ট, তো ম্যাথে তোমার ঝামেলা হবে, কারণ ম্যাথে তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? ম্যাথে তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন দিবে এবং সিলেবাসের বাইরেও কিছু বিবিধ টাইপের যে প্রশ্নগুলো আছে ধারা ডারা দিয়ে, এরকম প্রশ্ন তোমাকে দিবে, ঠিক আছে? তো যেহেতু ফুল সিলেবাস থেকে দিবে, তো এটা ফুল সিলেবাস থেকে দেখা যায় 5 থেকে 6টা প্রশ্ন চলে আসে, 5 থেকে 6টা প্রশ্ন চলে আসে। তার মানে তুমি এখানে হয়তো 20টা বা 18 থেকে 19টা প্রশ্ন তুমি পাবো হচ্ছে শর্টের মধ্যে, 18 থেকে 19টা পাবো হচ্ছে শর্টের মধ্যে, আর বাকি প্রশ্নগুলো হয়তো তোমাদের শর্টের বাইরে চলে আসবে, ঠিক আছে? তাহলে শর্টের বাইরে আমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলো চেষ্টা করো অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও, যে টাইপগুলো থেকে আসছে ওই টাইপগুলো একটু ভালো মতো পড়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ম্যাথ পার্টটা কি করবো, ম্যাথ পার্টের কিন্তু প্রশ্ন আমরা যদি গত বছরের যে প্রশ্নগুলো দেখি, তাহলে সেখানে প্রশ্ন গত বছরটা যদি দেখি শর্ট সিলেবাস থেকে মোটামুটি পারার মতো প্রশ্ন ছিল, ঠিক আছে? পারার মতো এত কঠিন প্রশ্ন ছিল না। তো তুমি ম্যাথ পার্টটা কি করবে, টাইপ ওয়াইজ যে কোনো একটা বই থেকে টাইপ ওয়াইজ সলভ করে গেলেই হবে, ঠিক আছে? টাইপ ওয়াইজ সলভ করে যাও, টাইপ ওয়াইজ প্র্যাকটিস করো। টাইপ ওয়াইজ এখানে কই থেকে করতে পারো ভাইয়া, এখানে তোমাদের তো আসপেক্ট ম্যাথ আছে, এটা তুমি দেখতে পারো, ঠিক আছে? এটা দেখতে পারো, বা উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে এটা তুমি দেখতে পারো, ঠিক আছে? উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এটা তুমি দেখতে পারো। তো যে কোনো একটা বই দেখলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা বই দেখলে হবে, অ্যাটলিস্ট চেষ্টা করো ম্যাথ পার্টটা টাইপ ওয়াইজ আগানো। তো টাইপ ওয়াইজ দেখতে তোমার দেখবে যে অল্প সময় তুমি অনেকগুলো টাইপ ক্লিয়ার করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এই পার্টটা তোমাদের বি ইউনিটের টোটাল প্রিপারেশনের জন্য। আর ইংলিশের ক্ষেত্রে আমরা এতে যা বললাম, এখানেও সেম টাইপের প্রশ্নগুলাই এখানে প্রায়ই আসে। তো ইংলিশের ক্ষেত্রে তুমি গ্রামার পার্টগুলা যেগুলা পড়ছো বিভিন্ন পরীক্ষার জন্য ওইগুলাই, প্লাস ভোকাবুলারি পার্টটা সেম টপিক থেকে আসবে, নিয়মগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? নিয়মগুলো মাথায় রাখতে হবে। ইংলিশের ক্ষেত্রে তুমি যত বেশি রুলস জানবা এবং সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে ভালো করতে পারবা। এবং ইংলিশটা কিন্তু এত যে খুব বেশি ভালো হওয়া লাগবে এরকম কিছু না। নর্মালি যে তোমরা ইংলিশগুলো পড়ো, যে ইংলিশ গ্রামার পার্টগুলো পড়ো, ওগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করো, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করে যাও, নিয়মগুলো বোঝার চেষ্টা করো যে এই প্রশ্ন আসলে আমাকে এইভাবে সলভ করতে হবে, এই যে রুলসগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা ইংলিশে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। এবং ইংলিশটা কিন্তু বাধ্যতামূলক, এখানে কোনোটাই স্কিপ করা যাবে না, সবগুলাই তোমাদের দাগাইতে হবে, ঠিক আছে? তাহলে এই ইউনিটের ক্ষেত্রে কি করবা, তো এই ইউনিটের ক্ষেত্রে চেষ্টা করবা হাজি দানেশের প্রশ্ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করা, পাশাপাশি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, এই তিনটা বিষয় তুমি কম্বাইন্ডলি প্রস্তুতি নিবা, ঠিক আছে? তাহলে তুমি এখানে সর্বোচ্চ মার্কটা কিন্তু
কমন পেয়ে যাবে। আর ফিজিক্স ক্ষেত্রে সূত্র মাত্রাগুলো মাস্ট দেখবা, আর ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো তো অবশ্যই দেখতে হবে, সূত্র ছাড়া তুমি ভালো করবা না এমনিতেও, ঠিক আছে? সূত্র না জানলে তুমি অ্যান্সারই করে আসতে পারবে না। তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই ক্লিয়ার রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমাদের এই যে মডেল টেস্টে কিন্তু তোমাদের এই ইউনিটের জন্য বি ইউনিটের জন্য কম্বাইন্ড ভাবে এক্সাম হবে। তো প্রত্যেকটা পরীক্ষা আমরা যদি আমাদের এক্সাম ব্যাচটা ডিটেলস তোমাদের দেখাই, আমাদের রুটিনটা দেখাই, তো এখানে কিন্তু আমরা আগামীকাল থেকে শুরু করতেছি, ঠিক আছে? পরীক্ষা তোমাদের আগামীকাল থেকে শুরু হবে এবং পরীক্ষা প্রতিদিন রাত 9টা থেকে শুরু হবে, ঠিক আছে? প্রতিদিন রাত 9টা থেকে শুরু হবে। রাত 9টা থেকে তোমরা পরের দিন দুপুর 12টা পর্যন্ত দিতে পারবা, ঠিক আছে? যেমন আগামীকালকে রাত 9টা থেকে তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তো এই পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে আমরা কি করব, এ ইউনিট এবং বি ইউনিট দুইটা কম্বাইন্ড যে প্রশ্নগুলো থাকতে পারে, অর্থাৎ এর জন্য ইম্পর্টেন্ট, বি এর জন্য ইম্পর্টেন্ট, এরকম মার্কস করে প্রশ্নগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? যেন সবার জন্য প্রিপারেশন নেওয়াটা সহজ হয়। তারপর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম, রসায়নের ক্ষেত্রে সেম, রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম। দেখো প্রত্যেকদিন পরীক্ষা থাকবে, প্রত্যেকদিন একটা না, কালকে থেকে তোমাদের 25 তারিখ পর্যন্ত মডেল টেস্ট চলবে। দেখো মডেল টেস্টের ক্ষেত্রে আমরা এ ইউনিটের জন্য মডেল টেস্ট 1, বি ইউনিটের জন্য মডেল টেস্ট 1, অর্থাৎ এ এর জন্য 5টা, বি এর জন্য 5টা আলাদা করে মডেল টেস্ট রাখতেছে, ঠিক আছে? আর পেপার ফাঁড়াগুলো আমরা একসাথে নিব এবং প্রশ্নের প্যাটার্নগুলো কম্বাইন্ড ভাবে রাখবো, এর জন্য বি এর জন্য দুইটা কম্বাইন্ড ভাবে থাকবে, ঠিক আছে? তো অনেকগুলো এক্সাম মোটামুটি আমরা নিচ্ছি। তো এটার ফিটা কিন্তু খুবই কম, ফিটা তোমরা দেখলা কত, মাত্র 99 টাকা, ঠিক আছে? এবার ফি কত, মাত্র 99 টাকা। দেখো রুটিনটা দেখতে পারো, এটা স্ক্রিনশট রাখতে পারো, অথবা আমাদের এটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব রুটিনটা, ঠিক আছে? আর ভর্তি হলে তো এটা রুটিন পেয়ে যাবা, ওয়েবসাইটে পেয়ে যাবা। এক্সামগুলো আমাদের ওয়েবসাইটে হবে, হ্যাঁ, এক্সামগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটেই তোমাদের হবে, সুন্দর মতো সাজানো গোছানো এক্সামগুলো দিতে পারবা, বুঝতে পারছো? তো যারা ভর্তি হবা, তারা চেষ্টা করো আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করার, ঠিক আছে? তো এটাতে যোগাযোগ করলেই আমরা ডিটেলসটা তোমাদের, ডিটেলস তো এটাই, জাস্ট তুমি এই নাম্বারে বিকাশ আছে, এই নাম্বারে বিকাশ বা হচ্ছে নগদে সেন্ড মানি করে দিবা, হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগদে সেন্ড মানি করে দিয়ে তুমি হোয়াটসঅ্যাপে জানাবা, তাহলেই হবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, তাহলে আমরা ডিটেলসটা তোমাদের পেমেন্ট মেথডটা বলে দিব, তখন তুমি টাকা পাঠিয়ে দিলে আমরা তোমাকে ওয়েবসাইটে অ্যাড করে দিব। তো এইগুলাই ছিল মূলত আমাদের এ এবং বি। তো অর্থাৎ হাজি দানিশ নিয়ে আমাদের নেক্সট আরো কিছু ভিডিও আসবে, সাজেশন টাইপের ভিডিও আছে, টপিক অ্যানালাইসিস, এরকম ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো নিয়ে আমরা তোমাদের গাইড করার চেষ্টা করবো। আর চেষ্টা করো আগামীকালকের মধ্যে আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যাও, যেহেতু কালকে থেকে শুরু হবে, ঠিক আছে? আমাদের হাতে বেশি সময় নাই, আর এই মুহূর্তে যত পারো প্রশ্ন প্র্যাকটিসের দিকে নজর দাও, যত বেশি প্র্যাকটিস করবা তুমি এখন, তত বেশি তোমার জন্য ভালো, ঠিক আছে? তত বেশি তোমার জন্য কিন্তু ভালো। তাহলে হাজি দানেশের যে প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য বিগত 5 বছরের প্রশ্ন অ্যাটলিস্ট তুমি বোঝার চেষ্টা করো, ওই প্যাটার্নটা ফলো করে, যেই প্যাটার্নের প্রশ্নগুলো আসছে বিগত 5 বছরে, ওই প্যাটার্নে তোমার কিন্তু এবছর পরীক্ষা হবে। তো চেষ্টা করো ওই প্যাটার্নটা ফলো করার এবং যত পারো প্রশ্ন সলভের দিকে আগাও, যত বেশি প্র্যাকটিস করবা তোমার পরীক্ষার যে ভালো একটা মার্ক বা পরীক্ষায় যে তুমি ভালো করার সম্ভাবনা এটা কিন্তু বাড়বে। তুমি পড়তেছো বাট প্র্যাকটিস করতেছো না, তুমি কিন্তু আলটিমেটলি ভালো করবা না, ঠিক আছে? তো অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো, নিজে নিজে প্রশ্ন সলভ করার চেষ্টা করো, হ্যান্ড ক্যালকুলেশন থেকে ফোকাস করো, এখানে তো তোমাকে ক্যালকুলেটর অ্যালাউ করতে দিবে না, ঠিক আছে? তো অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও, আর এক্সামগুলো দাও, শেষ মুহূর্তে অনেক বেশি তোমাকে কাজে লাগবে, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের বিষয়গুলো। তো যদি আরো এক্সট্রা কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।